বিজেপি হচ্ছে ফাটা ঢোল, আর ঢোলটা এবার দেখবেন 4ই মে একদম টোটালি ফেটে গিয়ে এরা গুটিয়ে নিয়ে দিল্লি যাবে। ওখানে বলেছেন দল বদলু গদ্দার, বিজেপিতে কোনো কাজ করার স্কোপ ছিল না। আমরা তো ধর্ম নিয়ে ঢোল পিটাই না, আমরা আমাদের রিপোর্ট কার্ড দিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে পারেন না, রবীন্দ্র সান্যাল বলেন আগে ভোটাররা তয় করতো কে প্রধানমন্ত্রী হবে, এখন প্রধানমন্ত্রী তয় করছেন কে ভোটার হবে। 2026 সালে উত্তরবঙ্গের অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ের মঞ্চ হয়ে উঠতে পারে রায়গঞ্জ। বিজেপি দাবি করছে সার্বিকভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে তারা ভালো ফল করবে। আর তৃণমূল কংগ্রেসের ভরসা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং অবশ্যই রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর একেবারে যে জনভিত্তি এবং মানুষের কাছে তার যে পৌঁছে যাওয়ার একটা বরাবর আমরা দেখেছি সেই প্রয়াস। ঠিক কি হতে চলেছে রায়গঞ্জে সেই জানতেই আজ দ্য ওয়াল চলে এসছে রায়গঞ্জ, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দাদা, দ্য ওয়ালে স্বাগত। দাদা, প্রথমে যেটা জানতে চাইবো যে একাধিকবার আপনার দল বদল কেন? এবং একাধিকবার নয়, একবার মানুষ যদি ভুল করে তাহলে ওই ভুলটাকে শুধরে নেওয়া উচিত না, কন্টিনিউশন রাখা উচিত। আমি একবার বিজেপিতে দল থেকে আমি তৃণমূলে এসেছি, আমি মনে করি আমার ভুলটা আমি শুধরে নিয়েছি 6 মাসের মধ্যে। আমি আজীবন ভুলটাকে টেনে যাইনি। আর আমি গর্বের সাথে বলতেছি যে আমি তৃণমূল কংগ্রেসে আছি, আর রায়গঞ্জবাসীর জন্য আমি উন্নয়ন করতে পেরেছি। আজকে রায়গঞ্জে নিয়ার অ্যাবাউট 550 কোটি টাকার কাজ হয়েছে। আমি 4.5 বছরে আমার নিজের রিপোর্ট কার্ড আমি এই বইয়ের মধ্যে দিয়ে পাবলিক ডোমেনে দিয়েছি। আজকে বিজেপিতে কোনো কাজ করার স্কোপ ছিল না। ওখানে শুধু আজকে বলুন শুধু হিন্দুত্বর ভুলভাল মানে আমি বলবো হিন্দুত্বর বিচারধারারও তারা বিপরীত, কিন্তু তারা শুধু ষড়যন্ত্র করে হিন্দুত্বকে হাতিয়ার করে মানুষের কাছে ভোট লুট করতে চায়। তো সেটা আমার ভাবনা আইডিওলজির সাথে ম্যাচ করে না, সেই জন্য আমি বিজেপি ছেড়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই হিসাবে পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যেই হিসাবে 100টা প্রকল্প সাধারণ মানুষকে দিয়েছেন, জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে সমব্যথী, মাঝখানে 98টা প্রকল্প। আপনারা চিন্তা করতে পারেন, আজকে ভাবেন কোনো পরিবারে যদি 2 ভাই থাকে, তাদের 2জন যদি অর্ধাঙ্গিনী থাকে, আর বাড়িতে মা বাবা থাকে, 6 জন সদস্যর ফ্যামিলি, 3 জন পুরুষ 3 জন মহিলা। মহিলারা লক্ষ্মীর ভান্ডার 1500 করে পান, 4500, যুবসাথী 1500 3000, 7,500 বাবা সিনিয়র সিটিজেন 1500 টাকা বৃদ্ধ ভাতার। তো একটা ফ্যামিলি 9000, আর মাথা পিছু 5 কেজি করে রাশন, 30 কেজি রাশন, বছর গেলে 1,08,000, আর 5 বছরে 5,40,000, আর আপনার 18 কুইন্টাল রাশন, আর এতগুলা প্রকল্পর সুবিধার নিশ্চয়তা প্রদান করেছে মামাটি মানুষের সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে আপনারা বলতে পারবেন পশ্চিমবাংলার জনগণকে বিজেপি একটা কোনো প্রকল্প দিয়েছে? আপনারা তো দীর্ঘদিন ধরে ভাবেন সাংবাদিকতা করছে, আপনি বলতে পারবেন পশ্চিমবঙ্গে একটা প্রকল্প দিয়েছে? আজকে পশ্চিমবঙ্গে থেকে 3 রকম ট্যাক্স তারা তুলে, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। আর ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ টোটালি 100% কেন্দ্র সরকার তুলে। জিএসটি যেটা আছে 50% ভাবেন শেয়ার হয়। ফেডারেল স্ট্রাকচারে যদি ট্যাক্সের ক্যালকুলেশন করেন তাহলে 83% কেন্দ্র সরকার, বিজেপির সরকার ট্যাক্স তুলছে। আর আমাদের সরকার 17% ট্যাক্স তুলে একটা পরিবারকে 5,40,000, 18 কুইন্টাল রাশন আর এতগুলো প্রকল্প বাড়তি সুবিধার নিশ্চয়তা প্রদান করেছে। আপনারা বলুন বিজেপি কি দিয়েছে? একটা প্রকল্প দিয়েছে সাধারণ মানুষকে যে কাজে লেগেছে কিংবা সাধারণ মানুষ উপকৃত হয়েছে? বিজেপি হচ্ছে ফাটা ঢোল, আর ঢোলটা এবার দেখবেন 4ই মে একদম টোটালি ফেটে গিয়ে এরা গুটিয়ে নিয়ে দিল্লি যাবে। মানে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এটা আপনাদের কাছে একটা বড় ভিত্তি, এবং তার সঙ্গে আপনার যে বিরাট মানে মানুষজনের কাছে পৌঁছে যাওয়া এবং সারা বছর তাদের জন্য কাজ করা। নিন্দুকেরা কোথাও বলেন যে আপনি খুব ব্যালেন্স করে চলতে পারেন, এবং তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যেও কোথাও গিয়ে বেশ কিছুটা ক্ষোভ রয়েছে আপনাকে নিয়ে। কোথাও দলের মধ্যে সাবোতাজ এরকম হতে পারে এবারের নির্বাচনে? না, আমার তো মনে হয় না কোনো ক্ষোভ রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়ছি, যেখানে যাচ্ছি। আপনারা দেখুন যেই হিসাবে জনপ্লাবনে পরিণত হচ্ছে, যেই হিসাবে আমাদের কর্মীরা যেই হিসাবে উপচে পড়া ভিড়, আর যেই হিসাবে স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে নেমে কাজ করছে, তাতে কোনো দ্বন্দ্ব আর মতভেদ নেই। আর তৃণমূল কংগ্রেস যুদ্ধতে ঐক্যবদ্ধ হতে জানে, আর যখন যুদ্ধে নামে
তখন লড়তেও জানে। আজকে যে বিজেপি ভাবে নেননি, তাদের একটাই হাতিয়ার হচ্ছে হিন্দু কার্ড। আপনি বলুন তো পশ্চিমবঙ্গে কোন হিন্দু মন্দিরে নির্মাণ করেছে? আজকে আমাদের সরকার করেছে, মামাটি মানুষের সরকার করেছে। যান দীঘাতে, যান, জগন্নাথ ধাম করে দিয়েছেন 250 কোটি টাকা খরচ করে। আপনারা যান তারাপীঠে, মন্দির সংস্কার করে ভব্য মন্দির করে দিয়েছেন। দক্ষিণেশ্বর কালীঘাটে স্কাইওয়াক করে দিয়েছেন। কিছুদিন আগে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই মহাকালের মন্দিরের ঘোষণা করলেন। দুর্গা আঙ্গন হচ্ছে। মায়াপুরে সরকারি জমি দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধা গোবিন্দ মন্দির হচ্ছে। তো আমরা তো ধর্ম নিয়ে ঢোল পিটাই না, আমরা আমাদের রিপোর্ট কার্ড দিই, কি উন্নয়ন করলাম। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা দেখুন, আমরা কি পড়ে বড় হয়েছি? ওরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এটাই আমাদের সংস্কৃতি। যারা দিল্লি থেকে নেতারা আসেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে পারেন না, রবীন্দ্র সান্যাল বলেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বলেন যে উনি নাকি কমিউনিস্ট, আর RSS এর হারমাত্রা এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন। আর আমাদের বাংলার যুবকেরা যখন বিজেপি পরিচালিত রাজ্যে যাচ্ছে কাজ করতে, বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার, উৎপীড়ন, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। এরা বাংলা দখল করবে, বাংলা এবার এদেরকে বিদায় করবে। এই যে SIR নিয়ে, আমি একদম SIR প্রসঙ্গ তুললেন, আমি একটু জিজ্ঞাসা করি। আমরা মালদাতেও গিয়েছিলাম, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি। একটা বিরাট ক্ষোভ রয়েছে যে নামই তো নেই, ভোট দেবো কি করে? এই যে বিরাট সংখ্যক মানুষের নাম বাদ যাবে, এবং সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, কোথাও গিয়ে এটা ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ফ্যাক্টর কি হতে পারে? এটা দেখুন, আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য। আগে ভোটাররা তয় করতো কে প্রধানমন্ত্রী হবে, এখন প্রধানমন্ত্রী তয় করছেন কে ভোটার হবে। এটার দুর্ভাগ্য। এটার জবাব, উপযুক্ত জবাব জনগণ দেবে। আজকে এদের কাছে মানুষের কোনো মূল্য নাই। আজকে দেখুন, নোটবন্দির সময় লক্ষ লক্ষ মানুষ লাইনে লাগলো, হ্যাঁ, আর তার মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল। আর বলেছিলেন এনারা 15 লক্ষ টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টে দেবেন, কালো ধন এতটা পরিমাণে আসবে। কোথায় এনাদের ম্যাথামেটিক্সে মিস্টেক হয়েছে? আচ্ছা, যেটাই হয়েছে, কমসে কম যেসব মানুষের প্রাণ গিয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য হিসাবটা তো দেবেন। ওই 15 লক্ষ কোটি টাকার হলোটা কি? এনাদের কাছে কোনো জবাব নাই। এনারা মানে রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, LIC বিক্রি করে দিয়েছেন, এনারা এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছেন। আগে এয়ার ইন্ডিয়া আপনারা দেখতেন, এখন দেখা যায় টাটা কিনে নিয়েছে। মানে কোন নিরিখে? এনারা যখন 2014 নির্বাচন লড়ছিল তখন বলেছিল মেহঙ্গাই হাটানা হোগা, মূল্য বৃদ্ধির মানে একটা বড় মুদ্রা নিয়ে এসেছিলেন। আর এখন দেখুন মেহঙ্গাই কমিয়েছেন, এরা অনেক ভালো করে কমিয়েছেন। একটা গ্যাস সিলিন্ডারের দাম তখন 412 টাকা ছিল, এখন মেহঙ্গাই কমাতে কমাতে সেটা 1200 টাকা হয়ে গেছে। আর গ্যাসের ওজন 15 কিলো 400 ছিল, সেটা এখন 10 কেজি হয়ে গেছে। তো এদের কোন, আমি আপনার মাধ্যমে বলবো, কেউ লজিক্যালি বলতে পারবে বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ হবে? এনারা ভাবে নেন বিজেপি তো সবসময় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, আইন শৃঙ্খলা, এই সমস্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলছে। যারা 83% পশ্চিমবাংলা থেকে ট্যাক্স নিয়ে একটা প্রকল্প দেয়নি, আর যেখানে আমাদের 17% ট্যাক্স দিয়ে একটা পরিবারকে 5,40,000 18 কুইন্টাল রাশন আর এতগুলো প্রকল্পের নিশ্চয়তা প্রদান করেছি, সেখানে তাহলে 83% ট্যাক্স এরা কি করলো? তাহলে টোটালটাই হজম করলো। তাহলে এদের থেকে তো বড় দুর্নীতিবাজ সরকার দল হতে পারে না। আজকে বলুন, ভারতবর্ষকে পরাধীন করে দিয়েছে। আজকে আপনাদের মনে করুন ওই দিনটা পেহেলগাঁওয়ে যখন আতঙ্কবাদী হামলা হলো, 26 জন নিরীহ হিন্দুদের প্রাণ গেল, তখন পুরা ভারতবর্ষ উত্তপ্ত হলো। আর জোটে একটাই আওয়াজ উঠলো, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। আর আমাদের সেনা পাকিস্তানের উপর প্রবল হামলা করলো। তখন মনে হচ্ছিল যে POK, পাক অকুপাই কাশ্মীর আমরা ফিরে পাবো। কিন্তু কি দেখলাম, হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার ঘোষণা করলেন, যুদ্ধবিরতি। আমাদের প্রধানমন্ত্রী চুপ। এখন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেছে, আমাদের কোনো লেনাদেনা নেই, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ভারতবর্ষ ইরান থেকে আর রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ। তার 2 দিন পর আবার ঘোষণা করলেন 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিন কিনতে পারবেন আর তারপর কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ। আজকে যদি আপনাকে বলা হয় আপনার বাড়ির পাশে দোকান থেকে আপনি জিনিস কিনতে পারবেন না, একমাত্র ওই দূরের দোকান থেকে জিনিস কিনতে হবে, আর দর মোলাই করতে পারবেন না, মূল্য আর কোয়ালিটি যাচাই করতে পারবেন না, তাহলে আপনি স্বাধীন হলেন না পরাধীন?
হিন্দু ভোটারের মধ্যে বিজেপির একটা পেনিট্রেশন, এবং সেটা কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসকে মানে সমস্যায় ফেলতে পারে? কিভাবে আশা রাখছেন, মানে আপনাদের ভোটের সমীকরণটা ঠিক কি, যেখান থেকে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবারও বিপুল ভোটে জয়লাভ করবে? দেখুন, এরা হিন্দু বিচারধারার বিপরীতে কাজ করে। আজকে আমরা গরুকে গোমাতা বলি, আর আমাদের ধর্মে আছে গোরক্ষক। এনারা যখন 2014-তে ক্ষমতায় আসেননি, তখন ভারত গোমাংস এক্সপোর্টে 9 নম্বরে ছিল। আর আজকে আপনি ওয়েবসাইট চেক করে নেবেন, ভারতবর্ষ 1 নম্বরে আছে। তার মানে গোহত্যা হচ্ছে, গোমাংস কে বাড়াওয়া দিচ্ছেন। আর ওই গোমাংস ব্যবসায়ীদের কাছে এরা ইলেকট্রাল বন্ডে 250 কোটি টাকা চাঁদা নিয়েছেন। এদের মুখে হিন্দুত্বর কথা শোভা দেয় না। মানে সেই জন্যই কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেস আবারও ভালো ফল করবে? আমি তো বললাম, একটা রিজন আছে। আমি যেখানে যাচ্ছি, সভা করছি, আজকেও কালিয়াগঞ্জে যাব, আর মাইক উঠিয়ে বলবো, যদি একটা কারণ থাকে হাত উঠিয়ে বলো। কারো সাহস নাই বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলতে পারবে। এরা এই যে সাহস নেই বলছেন, মানে সেটা কি কোথাও গিয়ে তাদের মানে তারা কোনো ভালো কাজ পায়নি, মানে সেই অসন্তোষ থেকে, নাকি কোথাও গিয়ে আপনার যে বিশাল জনভিত্তি রয়েছে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানে সেই জায়গা থেকে, সেই প্রভাব প্রতিপত্তি থেকে? না না, এরা চিরকাল শুধু ষড়যন্ত্রের রাজনীতি করেছে। আজকে 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন লড়ছিলেন, তখন উনি ঘোষণা করেছিলেন উনি যদি ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন। তো উনি ক্ষমতা আসার পর, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করলেন। আর মায়েদের, দিদিদের, বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হলো, আর বিজেপির নেতাদের বুকে ব্যথা হওয়া চালু করলো। তখন 18 জন সাংসদ ছিলেন, সব একজোট হয়ে দিল্লি গেলেন। দিল্লি গিয়ে বললেন আমরা পশ্চিমবঙ্গে আর রাজনীতি করতে পারবো না। জিজ্ঞাসা করা হলো কেন করতে পারবে না? বলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়েছেন, অ্যাকাউন্টে ঢোকা চালু হয়ে গেছে। মহিলাদের মানে কাছে ওনার জনপ্রিয়তা খুব বেড়ে গেছে, হৃদয়ে বিরাজ করছেন। তো বলে তাহলে কি করতে হবে? বলে টোটাল পশ্চিমবঙ্গের সব প্রকল্পর টাকা বন্ধ করে দাও, একটা প্রকল্প কোনো টাকা দেওয়া যাবে না, তাহলে উনি বাধ্য হবেন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে। সেই সময় পশ্চিমবঙ্গের বকেয়া 45,000 কোটি টাকা ছিল, আজকে সেটা বাড়তে বাড়তে 2 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। কিন্তু আপনি বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে? 500 টাকার 1500 টাকা হয়েছে। এটার নাম হচ্ছে বাংলার বাঘিনী, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তো বলা হচ্ছে যে এটা শুধুমাত্র ডোল পলিটিক্স। না, না, তাহলে তারা কেন চালু করলো? তারা মহারাষ্ট্রে আর দিল্লিতে চালু করলো, কিন্তু চালু করলো তার মধ্যে একটা কন্ডিশন রাখলো। যুব সম্প্রদায়ের কথা, ভাতা নয় চাকরি চাই। শুনুন না, আজকে কন্ডিশন, তারও উত্তর দিব। কন্ডিশন রাখলো দিল্লি, মহারাষ্ট্রে, যে আপনার বাড়িতে কালার টিভি থাকলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, আপনার বাড়িতে মোটরসাইকেল থাকলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, আপনার বাড়িতে স্মার্ট মোবাইল ফোন থাকলে পাবেন না। তাহলে পাবেটাকে? আমাদের তো দিদি মানে ক্লাস 11-এ হলে স্মার্ট মোবাইল কেনার জন্য 10,000 টাকা দিচ্ছেন। তো এটা না দেওয়ার একটা তাদের ইয়ে। আর আপনি বললেন যুব সাথীকে চাকরি চাই, এই চাকরি পাওয়ার জন্যই তো হেল্প করছেন, যুব সাথী দিয়েছেন। আজকে ভাবেন রায়গঞ্জ থেকে কেউ শিলিগুড়ি যাবে ইন্টারভিউ দিতে, অনেকের ছেলেদের, হ্যাঁ, যে ওই বাস ভাড়া, ওখানে খাওয়া থাকার মানে ভাবেন টাকা জুটে না, তারা ইন্টারভিউতে যেতে পারে না। এবার যুব সাথীতে পারবে, এবার চাকরি হবে, এবার আমার বাংলা এগিয়ে যাবে, আমাদের যুব ভাইদের জয় হবে। আমি একটু রায়গঞ্জের মানে নির্বাচনের ক্ষেত্রে, স্থানীয় ইস্যুর ক্ষেত্রে আসব। এই যে সব থেকে বেশি যে পুরসভা স্তরের দুর্নীতি, এটা নিয়ে একটা অভিযোগ শোনা যায়, এবং দীর্ঘদিন ধরে এই পুরো ভোট না হওয়া, মানুষের মধ্যেও কোথাও পরিষেবা নিয়েও একটা ক্ষোভের কথা শোনা যায়। মানে সেটা কি কোথাও গিয়ে একটা সমস্যা হতে পারে? না শুনুন, দেখেন, পৌর এলাকার নগরবাসীর লোক 3বার ভোট দেন 5 বছরে। একটা পৌরসভায় দেন, একটা বিধানসভায় দেন, একটা লোকসভায় দেন। পৌরসভায় পৌরসভার বিচার হবে, আর বিধানসভায় বিধানসভার বিচার হবে, লোকসভায় লোকসভার বিচার হবে। আমি বিধানসভার প্রার্থী, আমি আমার রিপোর্ট কার্ড দিয়েছি, জনগণ এখন আমার কাজের উপরে বিচার করবেন। সেটা আমার আস্থা আছে রায়গঞ্জ জনগণের উপর। আপনি তো এখান থেকে বিজেপিরও প্রথম বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেসেরও প্রথম বিধায়ক, এবং আপনার যে এই বিরাট জনভিত্তি এবং তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি, এটাই কি ইউএসপি কৃষ্ণ কল্যাণীর? না, দেখুন, আমি যেটা করি নিষ্ঠার সাথে করি। দেখুন, আমি 1998 আই স্টার্টেড মাই বিজনেস উইথ দ্য ক্যাপিটাল অফ 2 lakhs rupees। আমি সিঁড়ি চড়তে চড়তে একটা ছোট্ট কল্যাণী ব্রাদার্স ভাবেন ট্রেডিং ফার্ম ছিল, সেটা কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আজকের দিনে রূপান্তরিত হয়েছে। তো যেটা করি, ডেডিকেশনের কাজ করি। আজকে 2021-এ ভাবেন না আমার রাজনীতিতে পদার্পণ, আর এই 2026-এ এটা 4র্থ নির্বাচন আমি লড়ছি। তো আমার মেহনত, হ্যাঁ, আমার লগন, এটাই আমার ওয়েপন, এটা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।
রাজনৈতিক জীবনে 4টে নির্বাচনের মধ্যে দুটোতে জয়লাভ হয়েছে, এবার চতুর্থবার, একেবারে কনফিডেন্ট? কনফিডেন্স। আপনি দেখুন, আমি বললাম রায়গঞ্জ এবার ইতিহাস গড়বে, রেকর্ড গড়বে। রায়গঞ্জের মানুষ দেখে যে কে কাজ করনেওয়ালা লোক আর কে করনেওয়ালা না। আজকে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, ওনার রাজনৈতিক কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, উনি একটা ফেসবুকে পোস্ট করলেন আমার ছবি দিয়ে, নিজের ফেসবুকে আমার ছবি লাগিয়েছেন, ঠিক আছে, আর এক্সপোজ বলে ইয়ে করেছেন, ওখানে বলেছেন দল বদলু গদ্দার। আরে উনাকে যে টিকিট দিল সেই সাংসদ কার্তিক চন্দ্র পাল, হ্যাঁ, উনি তো 3বার দল বদল করছেন, আমি তো নয় একবার করেছি, ঠিক আছে। তারপর আমি রেজিগনেশন দিয়ে লোকসভা লড়লাম, আর তারপর তৃণমূলের সিম্বলে আমি ভাবেন বিধায়ক হলাম। তো উনার কার্তিক চন্দ্র পাল 3বার দল বদললেন, যার তার মানে তাহলে উনি উনাকে মহাগদ্দার বলতেছেন। আর উনার বিরোধী দলনেতা উনিও তাহলে মহাগদ্দার। আর ইনিও তো এসএফআই নিয়ে ঘুরে বেড়াতেন। ইনার সম্বন্ধে বলার অনেক কিছু আছে। আমি শুধু পার্সোনালি কাউকে ভাবনা আক্রমণ করতে চাই না বলে ছেড়ে দিলাম, নালে মানে যদি বলা চালু করি মুখ লুকানোর জায়গা পাবেন না। এই যে বিরোধীরা কোথাও গিয়ে যে দল বদলু গদ্দার এই বিষয়গুলো তুলে ধরছেন, যখন মানুষের কাছে যাচ্ছেন তখন কি কোথাও গিয়ে মানুষকেও এই বিষয়টা বোঝানোর একটা দায়বদ্ধতা থাকছে? কেন আশা করবে, মানে কেন ভরসা রাখবে তারা আপনার ওপর আবার যদি দল বদল করেন? না না, আমি দল বদল করেছিলাম একবার, আমি বললাম ভুলটাকে কন্টিনিউশন করিনি, ঠিক আছে। তো আমি করে নিয়ে তারপর লোকসভায় দাঁড়ালাম সেই সিম্বলেই, তৃণমূলের সিম্বলে, তারপর বিধানসভা উপনির্বাচনে সেই সিম্বলে দাঁড়ালাম, আর তারপর ভাবে না এবারও তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছি। তো 3বার তো দাঁড়িয়ে গেলাম একই সিম্বলে। লোক কি এটা বুঝবেন না যে 3বার ধরে উনি দাঁড়িয়েছেন একই সিম্বলে? একবার জীবনে কেউ যদি ভুল করে, ওই ভুলটা যদি শুধরে নেয়। আর আমি তো বিজেপিকে পিঠ দেখায় আসিনি, আমি তো বুক চিতিয়ে আসছিলাম। আমি যখন বিজেপিতে 7 মাস ছিলাম, আমি প্রথম বিধায়ক ছিলাম যেখানে ভাবেন বিজেপির কর্মীরা মার খাচ্ছিল। আমি রায়গঞ্জে 7টা বড় জয়েনিং তৃণমূল থেকে বিজেপিতে করিয়েছিলাম। আর আমি 1 সেপ্টেম্বর 2021 বিজেপির কর্মসূচি থেকে আলাদা হই। আর তারা 1 মাস সময় নিয়েছিল আমার যেটা অভিযোগ আছে সেটা সলভ করার জন্য। 1 অক্টোবর তারপর আমি বিজেপির থেকে নিজের সম্বন্ধ বিচ্ছেদ করি। আমার এখানে বিজেপির সাইনবোর্ড ছিল, সেটা আমি নামিয়ে দিই নিচে। তখন কিছু সাংবাদিক এসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি সাইনবোর্ডটা নামিয়ে দিলেন। আমি বললাম দেখুন, সাইনবোর্ডটা একদিকে ঝুঁকে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য এটা নিচে নামিয়ে রাখলাম। যদি রিপেয়ার হয় তো এটা লাগিয়ে দেবো, যদি না রিপেয়ার হয় নতুন লাগাবো। কিন্তু রিপেয়ার হয়নি, সেই জন্য নতুন লাগালাম 27 অক্টোবরে মামাটি মানুষের ভাবেন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আর আমি আজকে গর্বিত। আপনারা জানেন, আমি আপনাকে 1 মাস আগেকার রিপোর্ট দিচ্ছি। ইনাদের পশ্চিমবঙ্গে টোটাল 14 জন সাংসদ আছে, 12 জন লোকসভা থেকে, 2 জন রাজ্যসভা থেকে। ইনাদের অ্যালোটেড টাকা হচ্ছে 139 কোটি, আর ইনারা কাজ করেছেন 16,64,00,000 টাকার। আর আমাদের এখানকার যিনি সাংসদ আছেন তার অ্যালোটেড টাকা 9,80,00,000 টাকা। তিনি ওয়ার্ক অর্ডার টেন্ডার করেছেন 0,0,0,0,0। আর কিছুদিন আগে সুকান্ত মজুমদার, মানে উনি রায়গঞ্জে এসেছিলেন আর বলেছিলেন কংসকে বধ করেছি, এবার কৃষ্ণকে বধ করব, ঠিক আছে। তো মানে ইতিহাস আছে, কৃষ্ণই কংসকে বধ করেন। উনি মাইথোলজিও বুঝেন না আর জানেন না। যাই হোক, ওনাকে 72 ঘন্টার মধ্যে ওনার জবাটাও যেখানে উনি সভা করেছিলেন সেখানেই পাল্টা সভা করে ওনাকে আমি বুঝিয়ে দিয়েছি কত ধানে কত চাল। আর ওনারও রিপোর্ট কার্ড বলছি, 9,80,00,000 টাকা মানে অ্যালোটেড, আর উনি কাজ করেছেন 40 লক্ষ টাকার। এই তো এদের পরিস্থিতি। এর আগের সাংসদ দেবশ্রী চৌধুরী, যিনি ছিলেন 5 বছরে এমপি লেট ফান্ড 25 কোটি পান, উনি কাজ করেছেন 12,27,00,000, বাকি পুরো টাকা অর্ধেকের বেশি টাকা ঘুরে গিয়েছে। এরা কর্মবিশ্বাসী না, এরা ধর্মেও নাই কর্মেও নাই, এরা শুধু নিজের স্বার্থের জন্য আছে। আমি সেই জন্য বুঝে গেছিলাম এই স্বার্থবাজি। আমি রাজনীতিতে এসেছি কিছু চাওয়া পাওয়ার জন্য আসেনি, আর না ষড়যন্ত্র করার জন্য আসছি, মানুষের হৃদয়ে জায়গা করার জন্য এসেছি। সেই জন্য কাজ করছি, কাজের মূল্যায়নে মানুষ আশীর্বাদ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। আমি যেখানে যাচ্ছি মানুষ নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে কেউ ভাবেন ফুল দিচ্ছে, কেউ মাথায় চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছে। এটা মানুষের,
আজকে আপনি দেখুন, আমার বাবার স্মৃতিতে আমি একটা অন্নপূর্ণা ভান্ডারা মানে রুটি সবজির গাড়ি চলে আমার, আজকে 1500 দিনের উপর হয়ে গেল। আমি 2021-এ ভাবেন 16ই মেতে চালু করেছিলাম ওই গাড়িটা। মোবাইল রুটি ভ্যান, অটোমেটিক মেশিন আছে, রুটি হয় আর সবজি, মানে ডেলি 3000 3500 লোক খায়। তাহলে মানুষের পাশে থাকা এবং উন্নয়ন, এটাই বলছেন তৃণমূল কংগ্রেসকে এবারে এগিয়ে রাখবে। বলছি আমি আপনাকে, 3000 লোক ডেলি খান। আমি যখন বিজেপিতে ছিলাম তখনও ওই গাড়িতে পদ্ম ফুল লাগাইনি। আজকে আমি তৃণমূলে আছি তো ঘাসের উপর জোড়া ফুল লাগাইনি। আমি মনে করি আমার বাবাকে ডেলি প্রসাদ লাগাই, এই প্রসাদটা যত মানুষের মুখে যাবে আমার বাবার আত্মা তত শান্তি পাবে। আমি কিছু ভাবে নেন এথিক্স নিয়ে রাজনীতি করি। আর যারা কথা বলছে, একটা বলুক না। আমি বললাম বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ, আর একটা কারণ জিজ্ঞাসা করবেন তো বলতে পারেন নাকি কৃষ্ণ কল্যাণীকে ভোট না দেওয়ার। এই যে সমাধান অফিসের নির্মাণ কোন বিধায়ক করেছে? এখানে আমি নিজেদের কর্মচারী বসিয়ে। দাদা, এই যে বললেন কৃষ্ণ কল্যাণীকে ভোট না দেওয়ার একটা কারণ, ভোট দেওয়ার ক্ষেত্রে যদি 3টে বা 4টে কারণ বলা হয়, যেটা মানুষের কাছেও রাখছেন, কি বলবেন? ভোট দেওয়ার আমি ভাবে নেন 550 কোটির উপরের আমার রায়গঞ্জ বিধানসভায় কাজ করেছি। 3,34,000টা পরিষেবা দিয়েছি, যেখানে ভাবে নেন 59,000-এর মতো লক্ষ্মীর ভান্ডার বানিয়ে দিচ্ছি, 51,000-এর মতো আপনার স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে, 11,000-এর উপর বাংলার বাড়ি পেয়েছে, 7,540 ইউনিট রক্ত দিয়েছি লোককে, ব্লাড ডোনেশন ক্যাম্প করে সেখানে কার্ড, আর কিংবা আমাদের 200 জন ভলেন্টিয়ার আছে তারা গিয়ে প্রদান করেছে। তো মানুষের যখন মানুষ আপদে বিপদে এসেছে এখান থেকে খালি হাতে ঘুরে যায়নি। আমি ইনস্ট্যান্ট, আমার এখানে দেখবেন কোনো বেশি ফাইলের ঢিপ নেই, আমি কোনো কাজ পেন্ডিং রাখি না। যখনই আসে আমি কনসার্ন ডিপার্টমেন্টকে তখনই ফোন করি আর প্রবলেমটা সলভ করি। আমি আমার চেষ্টায় ত্রুটি রাখি না, বাকি জনগণ বিচার করবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোথাও গিয়ে এই যে কাজ করার ঘরানা, একেবারে একটা মানে বিজনেস ইন্ডাস্ট্রি থেকে যেহেতু আসা, সেইটাই কি একেবারে রাজনীতির ক্ষেত্রেও আপনি মানে প্রয়োগ করেন, ইমপ্লিমেন্ট করেন? দেখুন আমি সত্যি কথা বলতে ডেটা কালেকশন করে স্টোর করতে আমি ভালোবাসি। আজকে ভাবে নেন আপনি কোথাও গেলেন, কোনো ভোটারের সাথে কথা বলতেছে, আপনি ভাবে নেন উনি 10 বার আপনার কাছে এসেছেন, মানে তাতে আপনি 9 বার আপনি ওনাকে পরিষেবা দিতে পেরেছেন, আর একবার পারেননি, তো উনি 9 বার ভুলে যাবেন, কিন্তু ওই একবার যেটা দেননি ওটাই উনি বলবেন। তো আমি যদি স্টোর না রাখি তাহলে আমি কি করে বলবো, ভাই তুমি তো এই 9টা তোমাকে দিয়েছি, একটা পারিনি, তার 9টাকে তুমি ভুলে যাচ্ছ। তো এই জন্যই এই মানে রাখা। আমার কাছে আমার বিধানসভার 1,20,000 মানুষ ভোটারদের ফোন নাম্বার রয়েছে, সে কোন দিন এসে কোন পরিষেবা নিয়েছে আমার কাছে ডিটেলস রয়েছে। বিজেপি এবার দাবি করছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তারা বাংলা দখল করছে। 2021-এও আমরা দেখেছিলাম এরকম একটা হাওয়া ছিল, এবং সেবার বলা হয়েছিল ইসবার 200 পার। আমরা দেখেছি 77-এ গিয়ে তাদের রথ আটকে গেছে। কি মনে করছেন, বিজেপির এই যে চ্যালেঞ্জ সরাসরি তুলে দিচ্ছে এবং তাদের যে এই কনফিডেন্ট, কি বলবেন? কোনো কনফিডেন্স, আমি আপনাকে যুক্তি দিয়ে বলতেছি, তারা লেস দেন মানে 50 সিটের নিচে যাবে তারা। কারণ দেখুন, এবার কংগ্রেস সিপিএমের জোট হয়নি। আমাদের রায়গঞ্জ যে বামফ্রন্ট রয়েছে, 25 বছর পর তার সিম্বল ইভিএমে দেখা যাবে। তো একটা যারা বামফ্রন্ট করেছেন, যাতে বামের ভোটটা রামে চলে গিয়েছিল, সেই সেন্টিমেন্ট কাজ করবে না। 25 বছর পর সিম্বল দিচ্ছে, তারা তো রাম থেকে ব্যাক করবে বামে। তেমনই পশ্চিমবঙ্গে অনেক সিট যেটা আছে, 294টা সিটের মধ্যে বামফ্রন্ট লড়ছে, রামের ভোটটা বামে যাচ্ছে। আর এরা যেটা ভোটের পার্সেন্টেজ 38% পেয়েছিল, 10% মাইনাস করে দিন, 28% থাকবে। আর আমাদের সাথে আমাদের যেটা ইন্ট্যাক্ট 47-48% ছিল, সেটাই থাকবে। এনাদের সাথে ফরক থাকবে 20% ভোটে। তাহলে আপনারা ক্যালকুলেশন করেন, এনাদের 10 কমলে আর আমাদের ইন্ট্যাক্ট থাকলে 48। অর্থাৎ পুরো অ্যাডভান্টেজ তৃণমূল, একদম 100%, এর মধ্যে কোনো সন্দেহই নেই। কটা আসন এখানে আশা করছেন? আমাদের উত্তর দিনাজপুরে, উত্তর দিনাজপুর নয়, 8টা ছিল, একটা বাড়বে। এবার আজকে কালিয়াগঞ্জ যাচ্ছি, আপনি দেখবেন কালিয়াগঞ্জ তো টাফ ফাইট, সেখানে তৃণমূল দাঁত ফোটাতে পারবে? আমাদের মানে বিধানসভার ইতিহাস আছে, কোনো গেরুয়া বস্ত্রধারী বিধানসভায় ঢুকতে পারেনি। এবার যিনি উৎপল মহারাজ ধরেছেন, ইনিও পারবেন না। চ্যালেঞ্জ করছেন? না, উনি দেখুন ভারত সেবা আশ্রমের মানে স্বামীজি ছিলেন, এখন
ওই স্বামীজিকে ভারত সেবা আশ্রমেই বহিষ্কার করে দিয়েছে। তো আজকে যদি কোনো ব্রাহ্মণ ভাবে নেন কাউকে দীক্ষা দেন, তারপর ওই ব্রাহ্মণত্ব না থাকে, ওনার নিজেরই যদি পৈতা না থাকে, তাহলে তো সব শিষ্যদের দীক্ষা ব্যর্থ। উনি যতই দীক্ষা দিয়েছেন, এখন ওই শিষ্যগুলাকে আবার নতুন করে নতুন স্বামীজির কাছে দীক্ষা নিতে হবে। তো উনি ঘোর পাপ করেছে, এই পাপের জবাব না পাবেন। আর বিধানসভায় আজ পর্যন্ত কোনো গেরুয়া বস্ত্রধারী আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতিতে নেই, কালচারে নেই যে বিধানসভায় গিয়েছে। ইনিও যেতে পারবেন না, এনাকে পশ্চাতাপ করতে হবে। ইনি সন্ন্যাসী মানুষ, ত্যাগের মানুষ হিসাবে এনাকে থাকা উচিত, কিন্তু এখন ইনি মানে লোভী হয়ে গেছে। আর আমাদের কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সব শেষে জানতে চাইবো, জিতে আসলে এখানকার মানুষের জন্য, রায়গঞ্জ বিধানসভার মানুষের জন্য আর কি কি করতে চাইবেন, যে কাজ বাকি রয়েছে? দেখুন, আমার প্রথম যেটা প্রাথমিকতা থাকবে বাহিন আর বারসইয়ের ব্রিজের কানেক্টিভিটি, যেটা আমার 90% কাজ আমি এগিয়ে রেখেছি। 10% শুধু বিহারের ইউনিভার্সিটি লাগবে আমার প্রথম প্রয়াস। কেননা বারসইয়ের 50-60-70 কিলোমিটার সারাউন্ডিং এ একটাই বড় মার্কেট রায়গঞ্জ। আর বারসইয়ের একটা ডিস্ট্রিক্টের মতো লোক যদি এখানে এসে কেনাকাটি করে, তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক এগিয়ে যাবে। তো আমার ওটা প্রাথমিকতা থাকবে। রায়গঞ্জে একটা ওমেন কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আর রায়গঞ্জ মেডিকেল কলেজে ট্রমা সেন্টার, এই কিছু যে আছে আমার প্রাথমিকতা থাকবে। আর তারপর যে কাজগুলো কিছু বাকি আছে সেগুলা সম্পূর্ণ করা আমার নিরন্তর প্রয়াস হবে। রায়গঞ্জকে মডার্ন সিটির রূপ দেওয়া, আর রায়গঞ্জ বিধানসভাকে 294 বিধানসভার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধানসভা বানানোর আমার নিরন্তর প্রয়াস থাকবে। ধন্যবাদ দাদা, দ্য ওয়ালকে সময় দেওয়ার জন্য। কথা বললাম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সঙ্গে, এবং তিনি আশাবাদী এবারেও শেষ হাসি তিনি হাসতে চলেছেন। ভোটের সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে, তার কারণ খবর এখন এখানেই।